হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 11 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তো তার আগে গতকালকে আমি 10 নাম্বার ভিডিও আপলোড করেছিলাম। তো 10 নাম্বার ভিডিওর প্রথম প্রশ্নই যেটা ছিল সেখানে সরোজিনী নাইডুকে নিয়ে প্রশ্ন ছিল। তো সরোজিনী নাইডুর ওখানে এক্সট্রা ইনফরমেশনে আমি বলেছিলাম যে সরোজিনী নাইডু প্রথম মহিলা যিনি রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশ রাজ্যে লেখা ছিল, কিন্তু সেটা ভুল, অন্ধ্রপ্রদেশ নয়। সরোজিনী নাইডু হলেন প্রথম মহিলা যিনি রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন উত্তরপ্রদেশ রাজ্যে। তাহলে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, যিনি নিযুক্ত হয়েছিলেন কোন রাজ্যে? উত্তরপ্রদেশ রাজ্যে। ওকে, তো এটা একটু কারেকশন করে নিও, উত্তরপ্রদেশ রাজ্য হবে সেটা। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের রাজ্য তালিকার একটা বিষয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের রাজ্য তালিকার একটা বিষয়? 10/5/2023। দেখো এখানকার মধ্যে যেটা রাজ্য তালিকার বিষয় সেটা হলো এগ্রিকালচার হলো রাজ্য তালিকার বিষয়। ব্যাংকিং, বন্দর, রেলওয়ে এগুলো সবই কিন্তু কেন্দ্রীয় তালিকার অন্তর্গত, কেন্দ্রীয় তালিকার বিষয়। তো রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা এগুলো সবই কিন্তু আছে সপ্তম তফসিলে এবং কত নাম্বার অনুচ্ছেদে? 246 নাম্বার অনুচ্ছেদে। রাজ্য তালিকায় বর্তমানে বিষয় আছে 61টি, মূল সংবিধানে ছিল 66টি। পুলিশ, আইন শৃঙ্খলা, ভূমি ও ভূমি রাজস্ব, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, কৃষি, মৎস্য চাষ, বেটিং ও জুয়া এগুলো সবই কিন্তু রাজ্য তালিকার অন্তর্গত, অর্থাৎ রাজ্য তালিকার বিষয় এগুলো। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন বোধগয়াতে। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন বারাণসীর কাছে সারনাথে এবং উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় তিনি তার শেষ উপদেশ দিয়েছিলেন। কুশীনগর যেটা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত, এবং এই যে সারনাথও কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। বুদ্ধদেব তার দেহ ত্যাগ করেন কুশীনগর, উত্তরপ্রদেশের কুশীনগরে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে 2001 থেকে 2011-র মধ্যে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ? 2001 থেকে 2011 সালের মধ্যে যে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ কোন রাজ্যে? এটা ছিল মেঘালয় রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। মেঘালয়ের যে জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 27.95%। রাজ্যের মধ্যে প্রথম কেন্দ্রীয় ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দাদরা নগর হাভেলি। আর জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক ছিল কোথায়? কোন রাজ্যে? নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি ছিল ঋণাত্মক। নেক্সট, কোন চোল রাজা তাঞ্জোরে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন? এটা করেছিলেন প্রথম রাজরাজ চোল তাঞ্জোরে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন। প্রথম রাজরাজ তিনি 985 থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তাঞ্জোরের যে বৃহদেশ্বর মন্দির বা রাজেশ্বর মন্দির, বৃহদেশ্বর মন্দিরের নাম কি? রাজেশ্বর মন্দির। তো তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম রাজরাজ কত সালে? 1010 খ্রিস্টাব্দে। মন্দিরটি ছিল কোন শিল্পরীতির উদাহরণ? দ্রাবিড়ীয় শিল্পরীতির উদাহরণ, দ্রাবিড়ীয়। নেক্সট, নিম্নের মধ্যে কে শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? দেখো এখানকার মধ্যে আমজাদ আলী খান শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। বিসমিল্লাহ খান সেনাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। জাকির হোসেন তবলার সাথে সম্পর্কিত। রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। এছাড়া আমজাদ আলী খান পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1975 সালে, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1991 সালে এবং পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 2001 সালে। আসামের বার্ষিক ফসল তোলার সময় নিচের কোন উৎসবটি পালিত হয়? আসামের যে বার্ষিক ফসল তোলার সময় তখন নিচের কোন উৎসবটি পালিত হয়? এটা পালিত হয় মাঘ বিহু উৎসব পালিত হয়। দেখো বিহু 3 প্রকার, কি সেগুলো? প্রথমত মাঘ বিহু,
যেটাকে ভোগালী বিহু বলা হয়। তাহলে মাঘ বিহু বা ভোগালী বিহু এটা পালিত হয় কোন মাসে? মাঘ মাসে, যা ইংরেজি জানুয়ারি মাসের মাঝামাঝি, ইংরেজি জানুয়ারি মাসের মাঝামাঝি। 2 নম্বরে হচ্ছে রঙ্গোলি বিহু, যেটাকে বলা হয় বহাগ বিহু, এটা বৈশাখ মাসে, ইংরেজি এপ্রিলের মাঝামাঝিতে পালিত হয়। কাটি বিহু বা কাঙালি বিহু, কাটি বিহু বা কাঙালি বিহু, যেটা কার্তিক মাসে পালিত হয় বা ইংরেজি অক্টোবর মাসের মাঝামাঝিতে পালিত হয়। তাহলে বিহু 3 প্রকার। ওকে, নেক্সট। নিম্নের কোন ভারতীয় নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম ও ওড়িশি নৃত্যশৈলী উভয়েরই একজন গুরু এবং তিনি 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? তিনি হলেন সোনাল মানসিং। সোনাল মানসিং ভারতনাট্যম ও ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। এছাড়া শোভনা নারায়ণ কত্থকের সাথে সম্পর্কিত। পদ্মা সুব্রমণিয়াম তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম প্লাস কথাকলি, ভারতনাট্যম প্লাস কথাকলি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। নেক্সট। বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে কি বোঝায়? বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে কি বোঝায়? এটা বোঝায় প্রার্থনা হল। এছাড়া বৌদ্ধ স্থাপত্যে যে মঠটাকে কি বোঝায়? বিহার বলা হয়। ধ্বংসাবশেষকে বলা হয় স্তূপ, আর পূজা করার যে স্থান এবং মন্দির বা প্রার্থনা হল সেটাকে বলা হয় চৈত্য। নেক্সট। 1867 সালে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গকে কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গকে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন বোম্বে। অপশন বি রাইট আনসার, বোম্বেতে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট ফার্টিলিটি রেট কত? 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট ফার্টিলিটি রেট কত? এটা হলো 2.1 থেকে 2.9, 2.1 থেকে 2.9। নেক্সট। পুংচোলম সাধারণত ধর্মীয় অনুষ্ঠানের গান ও ঢোলের সাথে পরিবেশন করা হয়। এটি কোন রাজ্যে বিশেষভাবে পরিবেশিত হয়? এটা যে রাজ্যে বিশেষভাবে পরিবেশিত হয় সেটা হলো মণিপুর রাজ্যে বিশেষভাবে পরিবেশিত হয়। ভাস্কো ডা গামা ভারতে কবে এসেছিলেন? ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। 1498 সালে এসেছিলেন ভাস্কো ডা গামা। কোথা থেকে এসেছিলেন? তিনি পর্তুগাল থেকে এসেছিলেন। তিনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক এবং ভারতের কালিকট বন্দরে পৌঁছান। কোথায় এসেছিলেন? ভারতের কালিকট বন্দরে। এবং সেই সময় কালিকটের রাজা কে ছিলেন? কালিকটের রাজা ছিলেন জামোরিন ছিলেন কালিকটের রাজা। বিখ্যাত হীরাকুন্দ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত হীরাকুন্দ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উড়িষ্যায় অবস্থিত। অপশন এ রাইট অ্যান্সার। মৃত্তিকাবিহীন যে কৃষি সেটাকে কি বলা হয়? মৃত্তিকাবিহীন যে কৃষি সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হাইড্রোপনিক্স। অপশন এ রাইট অ্যান্সার, হাইড্রোপনিক্স বলা হয়। ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল? ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল? দেখো, এটা চালু করেছিল 2016 সাল। 2016 সালে ভারত সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল। নিম্নলিখিতদের মধ্যে কে 1887 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে ভাষণ দিয়েছিলেন? অর্থাৎ 1887 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি হিসাবে কে ভাষণ দিয়েছিলেন? তিনি হলেন বদরুদ্দিন তায়েবজি। তিনি 1887 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে ভাষণ দিয়েছিলেন। এটা হয়েছিল কোথায়? মাদ্রাজে হয়েছিল। এবং তিনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এবং 1887 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? মাদ্রাজে। কতজন প্রতিনিধি উপস্থিত ছিল? 607 জন প্রতিনিধি উপস্থিত ছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন WC ব্যানার্জি, যেটা হয়েছিল 1885 সালে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি, যেটা হয়েছিল 1886 সালে। কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল। জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে বদরুদ্দিন তায়েবজি সভাপতিত্ব করেন, হয়েছিল মাদ্রাজে। জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনটা ইম্পর্টেন্ট, চতুর্থ অধিবেশন যেটা হয়েছিল এলাহাবাদে হয়েছিল এবং সেখানে সভাপতিত্ব করেন জর্জ উইল এবং তিনি হলেন প্রথম ইংরেজ সভাপতি ছিলেন প্রথম, যিনি সভাপতিত্ব করেন জাতীয় কংগ্রেসের অধিবেশন।
জর্জ উইল কোন অধিবেশনে? এলাহাবাদ অধিবেশনে, যেটা হয়েছিল 1888 সালে, যেটা চতুর্থ অধিবেশন ছিল। নেক্সট, উড়িষ্যার রাজা পর্বা উৎসব হলো সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রার কৃষি পদ্ধতি। এটি কোন মাসে 3 দিন ধরে পালিত হয়? এটা কোন মাসে 3 দিন ধরে পালিত হয়? এটা জুন মাসে পালিত হয় 3 দিন ধরে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। গ্রামীণ এলাকায় এক ধরনের বেকারত্ব যখন বছরের কিছু মাসে মানুষ কোনো কাজ খুঁজে পায় না, তখন তাকে কি বলা হয়? বছরের কিছু মাসে মানুষ কোনো কাজ খুঁজে পায় না, তখন সেটাকে কোন ধরনের বেকারত্ব বলা হয়? সেটাকে বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট অর্থাৎ মৌসুমি বেকারত্ব। অপশন বি, ডি রাইট অ্যান্সার। অপশন ডি, এটা ডি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের সাথে সম্পর্কিত? এটা হলো 32 থেকে 35 নম্বর আর্টিকেল। 32 থেকে 35 নম্বর অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের সাথে সম্পর্কিত। সংবিধানের এই যে 32 নম্বর আর্টিকেল, এটাকে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন। কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর বলেছেন। সংবিধানের 32 নম্বর ধারা বলে সুপ্রিম কোর্ট রিট জারি করে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করতে পারে। আর এই রিট জারির যে ধারণা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে, ধারণাটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এর ধারণা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট, নিচের কোনটিকে পদার্থের পঞ্চম অবস্থা বলে মনে করা হয়? নিচের কোনটিকে পদার্থের পঞ্চম অবস্থা বলে মনে করা হয়? এটা হলো বোস আইনস্টাইন ঘনীভবন। বোস আইনস্টাইন ঘনীভবন বা বোস আইনস্টাইন কন্ডেনসেট, এটাকে বলা হয় পদার্থের পঞ্চম অবস্থা। দেখো, আমরা জানি পদার্থের 3টি অবস্থা, সেটা হলো কঠিন, তরল ও গ্যাসীয়। পদার্থের যে চতুর্থ অবস্থা, সেটা হলো প্লাজমা অবস্থা। চতুর্থ অবস্থাটির নাম হলো প্লাজমা অবস্থা। আর পঞ্চম অবস্থাটি হলো বোস আইনস্টাইন ঘনীভবন অবস্থা বা বোস আইনস্টাইন কন্ডেনসেট। ওকে, তো 1920 সালে সত্যেন্দ্রনাথ বসু পদার্থের পঞ্চম অবস্থার ধারণা দিয়েছিলেন এবং পরবর্তীকালে বিজ্ঞানীরা এই অবস্থাটি খুঁজে পান, অর্থাৎ পদার্থের যে পঞ্চম অবস্থা সেটা খুঁজে পান। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত হলো প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা। প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা, অর্থাৎ লিঙ্গানুপাত বলতে বোঝায় 1000 জন পুরুষে মহিলার যে সংখ্যা, সেটাই হলো লিঙ্গানুপাত। তা লিঙ্গানুপাতের মধ্যে রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বাধিক? সেটা হচ্ছে কেরালা। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম লিঙ্গানুপাত হরিয়ানা। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি পন্ডিচেরি এবং সর্বনিম্ন হলো দমন ও দিউ। নেক্সট, এছাড়া এই লিঙ্গানুপাতের ব্যাপারটা যে 0 থেকে 6 বছর বয়সের মধ্যে, 0 থেকে 6 বছর বয়সের যে লিঙ্গানুপাত, সেটা হলো 914। সর্বোচ্চ হলো মিজোরামে দেখা গেছিল, আর সর্বনিম্ন হরিয়ানা। নেক্সট, নিচের কোনটির সবচেয়ে বড় নদী অববাহিকা রয়েছে? নিচের কোনটির সবচেয়ে বড় নদী অববাহিকা রয়েছে? এটা রয়েছে এখানকার মধ্যে গোদাবরী নদীর যে অববাহিকা সব থেকে বড় এখানকার মধ্যে যে নদীগুলো আছে। স্টেপসিন নামক এনজাইম যা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত করে, এটা কোথা থেকে নিঃসৃত হয়? অর্থাৎ স্টেপসিন যে এনজাইম, সেটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা নিঃসৃত হয় অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। নিচের কোন নদীটি রাজস্থানের বৃহত্তম নদী অববাহিকা গঠন করে? নিচের কোন নদীটি রাজস্থানের বৃহত্তম নদী অববাহিকা গঠন করে? এটা করে লুনি নদী। অপশন ডি রাইট অ্যান্সার। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি, যেখানে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন এবং পৃথ্বীরাজ চৌহান বলতে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। ঠিক তার পরের বছর হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে। পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন দ্বিতীয় তরাইনের যুদ্ধে। তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1215 থেকে 1216 সালের মধ্যে, যেখানে গজনির তাজউদ্দিন ইলতুৎমিশকে ইলতুৎমিশ পরাজিত করেন। তাহলে ইলতুৎমিশ পরাজিত করেছিলেন গজনির তাজউদ্দিন ইলতুৎমিশকে কত সালে? 1215-16 সালে, যেটা ছিল তরাইনের তৃতীয় যুদ্ধ। নেক্সট,
মানুষের শরীরের মধ্যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হয় ড্যাশ মিটার লম্বা। কত মিটার লম্বা? এটা হয় 7 অর্থাৎ 7 থেকে 7.5, 7 থেকে 7.5 মিটার লম্বা। এছাড়া পৌষ্টিক নালী হয় 9 মিটার, পাকস্থলী 3 থেকে 4 মিটার, ক্ষুদ্রান্ত অ্যাকচুয়ালি 6 থেকে 6.5 হয়, কিন্তু এখানে সেই অপশন ছিল না, 7 থেকে 7.5 মিটার। বৃহদান্ত হয় 1 থেকে 1.5 মিটার, গ্রাসনালী হয় 25 সেন্টিমিটার। নেক্সট, নিম্নলিখিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ভারতের বিহারে অবস্থিত? নিম্নলিখিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ভারতের বিহারে অবস্থিত? এটা অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন গুপ্ত বংশের শাসক কুমারগুপ্ত, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এবং এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত, এটা কোথা থেকে জানা যায়? এটা জানা যায় হিউয়েন সাংয়ের যে বিবরণী, হিউয়েন সাংয়ের বিবরণী থেকে এটা জানা যায়। নেক্সট, ভারতের কোন রাজ্যে নংক্রেম নৃত্য উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে নংক্রেম নৃত্য যে উৎসব সেটা পালিত হয়? এটা পালিত হয় মেঘালয়। অপশন ডি রাইট আনসার, মেঘালয়। মেঘালয়ের যদি বলা হয় কোন উপজাতি দ্বারা পালিত হয়, সেক্ষেত্রে হবে খাসি উপজাতি দ্বারা পালিত হয়। এবং এটা একটা জনপ্রিয় ফসল কাটা উৎসব। এটা এসএসসি CHSL এসেছিল যে কোন উপজাতি দ্বারা পালিত হয়। এটা হলো মেঘালয়ের খাসি উপজাতি দ্বারা পালিত হয় এই জনপ্রিয় ফসল কাটা উৎসব অর্থাৎ নংক্রেম। সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় এবং এই উৎসবটি কতদিন ধরে চলে? এই উৎসবটি 5 দিন ব্যাপী চলে। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে? এটা আছে অনুচ্ছেদ 44 নম্বর অনুচ্ছেদে আছে। এবং কেবলমাত্র গোয়াতে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ আছে। এছাড়া 2024-এ উত্তরাখণ্ড সরকার বিধানসভায় এই অভিন্ন দেওয়ানি বিধি পাশ করায়। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড এটা পাশ করায় উত্তরাখণ্ড সরকার রিসেন্ট অর্থাৎ 2024 সালে উত্তরাখণ্ড বিধানসভায়। নেক্সট, দ্য হোয়াইট টাইগার বইটি কে লিখেছেন? দ্য হোয়াইট টাইগার বইটি কে লিখেছেন? এটা লিখেছেন অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছেন। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি MTS এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।